শ্রীয়ের বয়স ৪২ বছর। তবে এত বছর হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত তার কপালে একটা গার্লফ্রেন্ডও জোটেনি। তাই সে তার একাকিত্ব দূর করতে জয়েন করে একটা অশ্লীল অ্যাপে। আর সেখানে সে একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। কিন্তু এক পর্যায়ে গিয়ে তার বিয়ে ঠিক হয় খুবই সুন্দরী এক মেয়ের সাথে। তবে বিপত্তি তো বাধে তখন, যখন শ্রী জানতে পারে তার সেই সুন্দরী স্ত্রীও সেই অশ্লীল অ্যাপ ব্যবহার করত আর বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো। তার মানে কি তার স্ত্রী সেক্স ওয়ার্কার? এখন দেখার বিষয় হচ্ছে এটি যে শ্রী কি তার সুন্দরী বউয়ের রূপে পাগল হয়ে সমস্ত কিছুই মেনে নেবে, নাকি তাদের বিয়েটাই ভেঙে দেবে? কি হবে তাদের সম্পর্কের? আর তাহলে শ্রী কি পুরো জীবনটাই সিঙ্গেল থেকে যাবে? তো চলুন সেটি দেখে নেওয়া যাক আজকের গল্প আবজাইসা কইতে। গল্পের শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই। এর নাম হলো শ্রী অশোক কুমার। স্কুলের আজকে ফেয়ারওয়েলের দিন। সে একটি পার্টিতে এসেছে। সেই সময় তার এক ক্লাসমেটকে সে অনেক ভালো লাগতো। তাই সে পার্টি শেষে সেই মেয়েটির সাথে দেখা করে এবং তাকে আজকে সে একটি রিং দেয় এবং সেই রিং দেওয়ার সাথে সাথে ভালোবাসার কথাও বলে। কিন্তু মেয়েটা জানায় সে তাকে শুধুমাত্র পছন্দ করে বন্ধু হিসেবে, এছাড়া আর কিছুই নয়। এটি শুনেই শ্রী এবার বলে, আমার বন্ধু আমাকে বলেছিল মেয়ের বাবা জহুরি হলেও মেয়ে তো আর হিরে নয়, সে রাজি হবেই। এই কথা শুনেই মেয়েটি এবার খুবই রেগে যায় আর তাকে বলে সে তার এমন স্বভাবের জন্যই কখনো মিঙ্গেল হতে পারবে না। সে পুরো জনম সিঙ্গেলই থেকে যাবে আর কারোর সাথে কখনো ইন্টিমেটও হতে পারবে না। এরপরে গল্পটি চলে আসে প্রায় ২০ বছর পরে। হ্যাঁ, হয়তোবা সেই দিনের সেই মেয়েটির অভিশাপ শ্রীয়ের জীবনে প্রভাব পড়েছে, কারণ তার বয়স এখন ৪২, কিন্তু এখনও সে সিঙ্গেল রয়েছে। কারোর সাথে সত্যি ইন্টিমেট হতে পারেনি। এখন পর্যন্ত সে একদম খাঁটি ভার্জিন। কোনোদিনই একটি গার্লফ্রেন্ড পর্যন্ত হয়নি তার। এখন বর্তমানে সে একজন সংস্কৃতের শিক্ষক, কিন্তু স্কুলেও তার ছাত্ররা তারাই সিঙ্গেল নিয়ে বেশ মজাই নেয় তাকে দেখে। আর আজকে স্কুল শেষে শ্রী তার বন্ধু সুশান্তের স্টুডিওতে যায়। সেখানে সে ছবি তুলছে, কারণ বিয়ের জন্য সিভি দিতে হবে। এই নিয়ে সে বেশ কয়েকবারই এটি করেছে, কিন্তু কোনোবারই সাকসেসফুল হয়নি মিশন। আর আজ তার বন্ধু সুশান্ত বলে, দেখ ভাই, তোর এই খাঁটি সিঙ্গেলের ব্যাপারটিকে একটু হলেও ভাঙানোর জন্য আমার কাছে একটি ব্যবস্থা আছে। আর সে তাকে একটি অ্যাপের কথা বলে। এই অ্যাপসটার নাম হলো আবজাইসা কই, যে অ্যাপে কিনা সে তার নিজের নাম, বয়স, ফটো কিছুই না দেখে মেয়েদের সাথে কথা বলতে পারবে আর তাদের সাথে প্রেম আলাপও করতে পারবে। সুশান্ত বলে একা থাকা সত্যি অনেকটাই কষ্টকর ব্যাপার। যদি সে এই অ্যাপসের সাবস্ক্রিপশন নিয়ে নেয় তাহলে কিছু সময়ের জন্য হলেও সে নিজেকে একাকী মনে করবে না, সে মনে করবে তার জন্য কেউ আছে। শ্রী বাড়িতে ফিরে তার কথাগুলি ভাবে এবং কিছু একটা মনে করে সত্যি সে অ্যাপসের সাবস্ক্রিপশন নিয়ে নেয়। এরপর সে সাহস করেই একটি মেয়েকে কল করে বসে, তার সাথে কথা বলতে শুরু করে। তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, রাতে খাবার খেয়েছে কিনা। মেয়েটি তার এরকম সহজ সরল কথা শুনে বেশ অবাক হয়। সে তো শ্রীর সাথে ফ্লার্ট করারও চেষ্টা করে, কিন্তু বোকা শ্রী এই সমস্ত কিছুই বুঝতে পারে না। এরপরে গল্পের একটা সময় মেয়েটি তাকে বলে সে কি শুধু শ্রীকে শ্রী বলে ডাকতে পারে। শ্রী অনুমতি দেওয়াতে মেয়েটি ভালোবাসা নিয়ে তাকে বিভিন্ন নাম ধরে ডাকতে শুরু করে। এবার সত্যি শ্রী বেশ খুশি হয়। পরদিন তার বন্ধু সুশান্ত আসলে সে তাকেও তার খুশির কথাগুলো বলে। আর আজকে শ্রী স্কুলে যাওয়ার পরেও মনে মনে অনেক খুশি। স্কুলের সমস্ত স্টুডেন্টরাও অবাক হয় যে তাদের টিচার আজকে এত খুশি কী করে। রাকেশ নামের এই ছেলেটি তো শ্রীর কাছে এসে জিজ্ঞেস করেই ফেলে যে সে কি ঠিক আছে। যাই হোক, এরপর থেকেই শ্রী সেই অ্যাপসটি ইউজ করে বিভিন্ন মেয়ের সাথে গল্প করে, তাদের সাথে সুন্দর সুন্দর সময় পার করে। এমনকি শ্রী নিজের বাস্তব জীবনেও মেয়েদেরকে কল্পনা করতে শুরু করেছে। এরপর আমরা শ্রীয়ের পরিবারের সাথে পরিচিত হই। ইনি হচ্ছে শ্রীয়ের দাদা দিলীপ এবং ইনি হচ্ছেন তার স্ত্রী কুসুম বৌদি। আজকে তাদের এক প্রতিবেশী জয় কলকাতার বাড়ির থেকে ফিরে এসে কুসুমকে বিখ্যাত এক সন্দেশের প্যাকেট দেয়, কারণ কুসুমও তাকে আচার খাইয়েছিল। এরপর জয় বলে, আমি তো আপনাকে আরও একটি এমন খুশির খবর দিতে চলেছি যেটি শুনে হয়তো আপনি সমস্ত কিছুই ভুলে যাবেন। এরপরে আমরা দেখতে পাই কুসুম শ্রীকে ফোন করেছে, তাকে বলছে আজ তাদের বাড়িতে জয় এসেছিল এবং কলকাতা থেকে জয় তার ভাইয়ের মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছে শ্রীয়ের জন্য। শ্রী এটি শুনে প্রথমে জিজ্ঞেস করে মেয়েটা কি তার ফটো দেখেছে। কুসুম বলে হ্যাঁ, মেয়েটি শ্রীর ব্যাপারে সমস্ত কিছুই জানে এবং মেয়েটিও একজন টিচার। শ্রীর তো এবার ব্যাপারটি বিশ্বাস করতে খুবই কষ্ট হয়, কারণ কোনো নর্মাল মেয়ে এতদিন পর্যন্ত তো তাকে পছন্দ করেনি, তাহলে এই মেয়েটি কেন তাকে পছন্দ করলো। তখন কুসুম জানায়, আরে তুই কোনো চিন্তা করিস না, মেয়েটির বয়স ৩২ বছর আর মেয়েটি এখন পর্যন্ত সিঙ্গেল, সে কখনো বিয়ে শাদী করেনি। শ্রী যেন এখনও ব্যাপারটি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তার বৌদির কারণে মেয়েটির সাথে দেখা করতে যেতে হয় তাকে। প্রায় ৩ ঘন্টা ড্রাইভ করে কলকাতা যায় মেয়েটির সাথে দেখা করার জন্য। একটি কফি শপে বসে সে অপেক্ষা করতে করতেই মেয়েটি এবার তার সামনে আসে। মেয়েটির নাম মধু ঘোষ। এত সুন্দরী মেয়ে দেখে শ্রী যেন হতবাক হয়ে যায়।
সে তো বিশ্বাসই করতে পারছে না এত সুন্দর একটি মেয়ে তাকে পছন্দ করেছে। এরপর তাদের দুজনের মধ্যে বেশ টুকটাক কিছু গল্প হয়। এরপর তারা দুজনে চলে আসে রাস্তার পাশের ছোট্ট একটি চায়ের দোকানে, কারণ সেই কফি শপে চাই বিক্রি হতো না। এবার শ্রী ভেবে পাচ্ছে না মধুর মতো এত সুন্দর একটি মেয়ে রাস্তার পাশে বসে তার সাথে চা খাবে, আবার তার সাথে মধুর পছন্দ কিছুটা একই রকম। এবার সেখান থেকে ফিরে এসেই সমস্ত ঘটনাটা তার বন্ধুর কাছে বলে। তখন তার বন্ধু বলে, আমি গোপন সূত্রে একটি খবর জানতে পেরেছি, তোর পছন্দের মধুর জন্মদিন কিছুদিনের মধ্যেই, তাই আমরা কালকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপরেই দুজনে সত্যি সত্যি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আর হঠাৎ করে সেখানে শ্রীয়ের এক স্টুডেন্ট রাকেশ হাজির হয়। এটি শ্রীয়ের সেই দুষ্টু স্টুডেন্ট রাকেশ। আসলে সুশান্ত বুদ্ধি করেছিল এত সুন্দর একটি মেয়ে যেহেতু তাকে পছন্দ করেছে, তার জন্য তার ব্যাপারে কিছু তদন্ত করা, যার জন্যই রাকেশ একটি ইন্টারভিউ নেওয়ার জন্য তার বাড়িতে যাবে এবং মধুর ব্যাপারে সবার কাছে জিজ্ঞেস করলে কেউ না কেউ তো তার ইনফরমেশন দেবেই। এভাবেই তারা মধুর ব্যাপারে জানতে পারবে। এবার সত্যি রাকেশ পৌঁছে যায় মধুদের বাড়িতে। সেখানে পৌঁছে সে নিজেকে মধুর স্টুডেন্ট বলে দাবি করে, আর তাকে দেখেও মনে হচ্ছিল সে একজন ফ্রান্স নাগরিক। সবার সাথে রাকেশ কথা বলে, সবাই মধুর ব্যাপারে বেশ সুন্দর সুন্দর কথাই বলে। কিন্তু এরপরে মধুর এক বান্ধবীর সাথে কথা বলে সে জানতে পারে নামিত নামের একটি ছেলের কথা, যার জন্যই আজকে শ্রী যখন মধুর সাথে দেখা করতে যায় তার সাথে গল্প করতে করতেই একটা সময় সুযোগ বুঝে সে সরাসরি নামিতের কথা জিজ্ঞেস করে বসে। মধু বলতে শুরু করে সে একদিন একটি ইভেন্টে গিয়েছিল, সেখানে প্রথম নামিতের সাথে তার দেখা হয়। যেহেতু সে তার এক স্টুডেন্টের বড় ভাই ছিল, তাই তাদের সাথে কথা শুরু হয়। এরপরে ধীরে ধীরে বন্ধুত্ব হয়, সম্পর্ক বাড়ে, একটা সময় তারা ডেট করতেও শুরু করে। তাদের রিলেশনটা খুব ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই একদিন যখন তাদের সম্পর্কটা আরেকটু গভীর হতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই নামিত তাকে জিজ্ঞেস করে বসে সে ভার্জিন কিনা। মধু প্রথমে ভেবেছিল সে হয়তো তার সাথে মজা করছে, কিন্তু তার স্ত্রীর চোখের দিকে তাকে বুঝতে পেরেছিল যে সে সত্যি সিরিয়াসলি এর উত্তর জানতে চাইছে। মধু এবার এই কারণটির জন্যই তার সাথে আর কখনো কথা বলেনি। এরপরে মধু বলে, এখনকার দিনে 16-17 বছরের পরে কেই বা ভার্জিন থাকে, এমন মানুষ তো মিউজিয়ামেও খুঁজে পাওয়া যাবে না। শ্রী তখন নিজেকে মিউজিয়ামে কল্পনা করতে থাকে। ভাই রে ভাই, এই কথা শোনার পরে তো এখন মনে হচ্ছে আমাদের মতো এমন অনেকেই আছে যাদেরকে মিউজিয়ামে টানিয়ে রাখা উচিত। যাই হোক, শ্রীয়ের বয়স 42 বছর হতে চলেছে, তারপরেও সে এখনও ভার্জিন, কিন্তু সে তখন তাকে কিছুই বলে না। যাই হোক, এর পরের দিনই আবারও তারা দুজনে একসাথে আসে মুভি দেখতে। সেখানে তারা গল্প করে, একসাথে সময় পার করে। তাদের দুজনকে দেখে বোঝাই যাচ্ছে তাদের সম্পর্কটা যেন ধীরে ধীরে এগোচ্ছে, একে অপরকে তারা পছন্দ করতে শুরু করেছে। এদিকে তো একদিন মধু তার সবথেকে পছন্দের মানুষ তার দাদিমার কাছে শ্রীয়ের কথা বলে যে সে তাকে খুবই পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে আমরা জানতে পারি দিলীপের মেয়ে ফরেনের একটি কলেজে সিলেক্ট হয়েছে। ব্যাপারটি তার বাবার কাছে শেয়ার করলে দিলীপ জানায়, এটি তো খুব ভালো কথা, কিন্তু সাথে সাথে তোমার বাড়ির কাজ, রান্নাবান্নাও শেখার কাজে লেগে পড়ার দরকার, কারণ অবশেষে তুমি তো একজন মেয়ে। যাই হোক, অন্যদিকে আবার আজকে শ্রীদের ফ্যামিলি সবাই আসে মধুদের বাড়িতে বিয়ের পাকা কথা করতে। সেদিন বাড়িতে সবাই যখন কথা বলছে, তখন অন্যদিকে এরা দুজন নিজেদের মধ্যে ব্যস্ত। যাই হোক, পরের দিনে খুবই সুন্দর করে তাদের দুজনের এঙ্গেজমেন্টের জন্য সমস্ত পরিবার সেখানে জড়ো হয়েছে। আর এখানেই শ্রী বেজায় খুশি, কারণ ফাইনালি সে এবার সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলেছে। আর দেখতে দেখতে সবাই মিলে ধুমধাম করেই তাদের এঙ্গেজমেন্টের পর্ব শেষ করে। এরপরে দুজনেই যখন স্টেজে বসে রয়েছে, তখন মধু শ্রীকে কল করার নাটক করে এবং সেখানে মধু তার সাথে প্রেম আলাপ করতে শুরু করে। একটা সময় সে তাকে বলে সে কি শ্রীকে শুধু শ্রী বলে ডাকতে পারে, আর মধু তাকে এমনভাবে ভালোবাসার সুরে ডাকে যেটা শুনেই সেই কলগাল মেয়েটির কথা মনে পড়ে যায় শ্রীর, যে তাকে ঠিক এমনভাবেই ডেকেছিল। এটা রিয়েলাইজ করার সাথে সাথেই সে যেন একেবারে পাথরের মূর্তির মতো চুপ হয়ে যায়। বাড়িতে ফেরার পরে সে উপলব্ধি করতে পারে যে এই মেয়েটি এবং মধু হয়তো একই জনই। এই মেয়েটি সত্যিই হয়তো মধু ছিল। এবার শ্রী অনেক কিছুই কল্পনা করে ফেলে, যেন ব্যাপারটিকে সে ধীরে ধীরে আরও বেশি খারাপ লাগতে শুরু করে, যার জন্য সে আর এগুলি সহ্য করতে পারছে না। তাই এখান থেকে সে 15-16 দিনের জন্য বাইরে কোথাও চলে যেতে চাইছে। মেন কথা, সে এখান থেকে পালাতে চেষ্টা করছে। তখনই বাসের মধ্যেই মধু চলে আসে এবং শ্রীকে যখন জিজ্ঞেস করে যে সে তাকে ইগনোর কেন করছে, তার কল কেন রিসিভ করছে না, সে তার সাথে সে কথা কেন বলছে না। শ্রী তখন সরাসরি বলে, তুমি আবজাইসা কই অ্যাপসে ছিলে তাই না? মধু বলে, হ্যাঁ, কিন্তু সেখানে তো তুমিও ছিলে। শ্রী তখন বলে, তাহলে তুমি এই ব্যাপারটা আমাকে আগে কেন বলনি? মধু বলে, আমি তো তোমাকে এখন পর্যন্ত অনেক কিছুই বলিনি, বলার মতো ঠিক সময় হয়ে ওঠেনি। এরপরে তাদের দুজনের মধ্যে এই কথাগুলি নিয়ে বেশ কথা কাটাকাটি হয়। আর এখানেই শ্রী তখন বলে, তুমি আবজাইসা কই অ্যাপসে ছিলে তাই না? মধু বলে, হ্যাঁ, কিন্তু সেখানে তো তুমিও ছিলে। শ্রী তখন বলে, তাহলে তুমি এই ব্যাপারটা আমাকে আগে কেন বলনি? মধু বলে, আমি তো তোমাকে এখন পর্যন্ত অনেক কিছুই বলিনি, বলার মতো ঠিক সময় হয়ে ওঠেনি।
মধু তাকে বলে হ্যাঁ, সে এই অ্যাপসে বেশ কিছুদিন ছিল, বেশ কিছু ছেলের সাথে সে কথাও বলেছে, কিন্তু সবাই তাকে শুধু খারাপ খারাপ কথাই বলেছে। সে কি পড়ে রয়েছে এই সমস্ত ব্যাপারে জিজ্ঞেস করেছে, কিন্তু সেই প্রথম এমন ব্যক্তি যে তার নাম এবং খেয়েছে কিনা জিজ্ঞেস করেছিল, যার পরে শ্রী মধুর মনের একটি সফট কর্নারে জায়গা করে নিয়েছিল। এরপরে সে খবর নিয়ে তার বাড়িতেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। শ্রী এত কিছু শোনার পরেও এগুলির দিকে যেন তার কোনো ধ্যানই নেই। সে এরপরেও বলে, আমি ভেবেছিলাম তুমি ভালো কোনো একটি মেয়ে, তুমি ভালো একটি ফ্যামিলির মেয়ে। আমি কখনোই এমন মেয়েকে আমার লাইফ পার্টনার হিসেবে চাইনি। তুমি তো সেই অ্যাপসের মাধ্যমে ছেলেদেরকে কল সার্ভিস দিচ্ছ। আমি এমন মেয়ে কখনোই চাই না। আর সেই এঙ্গেজমেন্ট রিংটা ফিরিয়ে দিয়ে এই সম্পর্কটিকে ভেঙে সেখান থেকে চলে যায়। এরপরে তাদের দুজনের মাঝে সমস্ত কিছুই বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এখনও যেন একজন অপরজনকে দূর থেকে প্রচুর মিস করছে, কিন্তু এখন করার মতো তাদের কাছে কিছুই নেই। এরপরে আমরা দেখতে পাই তমা তার বাবা দিলীপকে বলছে তার নাকি একটি সেমিনার অ্যাটেন্ড করার জন্য কলকাতা যেতে হবে, কিছুদিনের জন্য সেখানে থাকতে হবে। দিলীপ যেহেতু একা তাকে বাড়ির থেকে যেতে দেবে না, তাই কুসুম বলে সে তার সাথে যেতে রাজি আছে। দিলীপ ব্যাপারটিতে রাজি না হতে চাইলেও সে তার মেয়ের কথা ভেবে একটা সময় রাজি হয়ে যায়। এরপরে তারা চলে আসে রেলওয়ে স্টেশনে। সেখানে শ্রী এবং তার বন্ধুও তাদেরকে এগিয়ে দিতে এসেছে। সেখানে একটি সময় বুঝে তমা শ্রীকে বলে, আঙ্কেল, তুমি যে মধুকে ভুলে যাওয়ার ব্যাপারটা দেখাচ্ছ, এমনটা তো ঠিক হয়নি, এটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। আজ আমি তোমাকে কিছু কথা বলি। সেই অ্যাপসের ব্যাপারে দোষটা তোমাদের দুজনেরই ছিল, কারণ তুমিও সেখানে ছিলে, মধুও সেখানে ছিল। আর সত্যি বলতে কি, মধু তোমাকে তোমার মতো করেই ভালোবেসেছিল, তোমার মতো করেই তোমাকে রাখতে চেয়েছিল। তোমাকে কখনো সে পরিবর্তন হতে বলেনি, বিয়ের পরেও তেমনভাবেই থাকতে চেয়েছিল। তুমি ছোট্ট একটি বিষয় নিয়ে তার সাথে ঝামেলা করে সমস্ত কিছু নষ্ট করেছে। একবার ব্যাপারটি ভেবে দেখো। এবার শ্রীও তার যেন ভুল বুঝতে পারে, যার জন্য সে আজকে আবারও কলকাতাতে ফিরে আসে মধুর সাথে দেখা করার জন্য, তার সাথে কথা বলে সমস্ত কিছু সমাধান করার জন্য। ঠিক তখনই নামিত নামা সেই ছেলেটি চলে আসে মধুর সাথে কথা বলতে, এবং তারা কথা বলতেও শুরু করে। একটা সময় তারা দুজনে সেখান থেকে একটি কফি শপে চলে আসে। পেছন পেছনে তাদের ফলো করতে করতে শ্রীও সেখানে এসে পৌঁছায়। এবার সে তাদের দেখে আর যেন সহ্য করতে পারে না, তাই তাদের সামনে চলে যায় এবং মধুকে বলে সে তার সাথে একা কিছু সময় কথা বলতে চায়। এবার নামিত বাইরে গেলে শ্রী বলে, দেখো, যা কিছু হয়েছে সেটি শুধু আমি নয়, যে কোনো ছেলে জানলেই এমনটাই রিয়্যাক্ট করতো, কিন্তু এখন সে নিজেকে শান্ত করে নিয়েছে। এখন সে মধুকে এই কাজের জন্য ক্ষমা করে দিয়েছে। মধু যেন এরপর থেকে শুধু লিমিটের মধ্যে থাকে। এই কথা শুনে মধু তাকে জিজ্ঞেস করে, তো তার লিমিট কতটুকু? শ্রী তো এখনও তাকে জাজ করছে, তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং তাকে লিমিট শেখাচ্ছে। মধু বলে, তুমি তো এটাই জানো না ভালোবাসা সবসময় সমান সমান হয়। আমার দিক থেকেও যতটা, ঠিক তোমার দিক থেকেও ততটাই। ভালোবাসাকে কখনোই কন্ট্রোল করা যায় না। এগুলো বলেই মধু সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপরে আমরা জানতে পারি তাদের বিয়ের জন্য যে ভেন্যু বুক করেছিল তারা, সেটির টাকা তাদের পে করতে হবে, যার জন্যই এবার শ্রীয়ের পুরো পরিবার কলকাতাতে চলে আসে। এবং যখন সবাই মিলে একসাথে ট্যাক্সি নিয়ে ভেন্যুর দিকে যাবে, ঠিক তখনই অন্য একটি ট্যাক্সির মধ্যে হঠাৎ করে কুসুমকে দেখতে পায়। কিন্তু একটি অবাক করা বিষয় হলো, ট্যাক্সির মধ্যে তখন কুসুমের পাশে জয় বসে রয়েছে। যাই হোক, এরপর সবাই ভেন্যুতে পৌঁছায়। সেখানে মধু, তার পরিবার এবং কুসুমও আসে। দিলীপ কুসুমকে জিজ্ঞেস করে তার সাথে জয়ের সম্পর্ক কতদিন ধরে চলছে। কুসুম বলে, যদিও এতে কিছু যায় আসে না, তবুও যদি সে জানতে চায় তাহলে সে বলছে। যেদিন জয় শ্রী এবং মধুর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, সেদিন থেকেই তাদের কথা শুরু হয়। আলাপ ধীরে ধীরে বাড়ে, এরপরে ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। আসলে কুসুম এবং দিলীপের সম্পর্কটিকে টিকিয়ে রাখার জন্য কুসুম বেশ চেষ্টা করত, সবসময় নিজের থেকে যথেষ্ট চেষ্টা করত, কিন্তু অপর দিক থেকে কিছুই পায়নি সে, না ভালোবাসা না সম্মান। কিন্তু ঠিক সেই সময়ই জয় তার জীবনে আসে, তাকে সম্মান দেয়, ভালোবাসা দেয়। এরপরে কুসুম নিজেকে চিনতে পারে, নিজেকে বুঝতে পারে, সে নিজেকে ভালোবাসতে পারে। এখন দিলীপ এত কিছু শুনে অনেক অবাক হয়, কিন্তু এর সাথে সাথেই সে বলে, দেখো কুসুম, আমার মন অনেক বড়, তাই তুমি আমার কাছে এই সমস্ত কিছুর জন্য ক্ষমা চেয়ে নাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, আর বাড়িতে ফিরে চলো। তখনই শ্রী দিলীপের কাছে এসে বলে, সে কেন ক্ষমা চাইবে? এতদিন সে সমস্ত কিছুই করেছে, কিন্তু এখন আর নয়। ভালোবাসা কখনোই এক পক্ষ থেকে হয় না, ভালোবাসা তো সমান সমান হয়। তার দিক থেকে যতটা, তোমার দিক থেকেও ঠিক ততটাই। তার দিক থেকে যতটা সম্মান, তোমার দিক থেকেও ঠিক ততটাই সম্মান করা উচিত। এখন সে যেখানে ভালো থাকবে, সে যে সিদ্ধান্তটা নেবে, আমরা সবাই তার সাথে দেব। এরপরে দেখা যায় শ্রী, কুসুম, মধু এবং জয় একই গাড়িতে করে বাড়িতে ফিরছে। মানে ফাইনালি কুসুম দিলীপকে ছেড়ে জয়ের সাথে চলে এসেছে। বাড়িতে ফিরেই তারা জানতে পারে মধুর দাদিমার নাকি শরীর খারাপ। তার নাকি অনেক দিনের শখ ছিল এবারে সরস্বতী পুজো দেখার,
এই জন্যই এবার শ্রী সবাইকে উদ্দেশ্য করে বলে, পুজো করার জন্য তো আসলে ভক্তি এবং শ্রদ্ধা থাকা দরকার, তার জন্য দিন এবং তারিখ কোনো ম্যাটার করে না। যার জন্য এবার তারা পরের দিনই বেশ ধুমধাম করে সরস্বতী পুজোর আয়োজন করে। এবং সত্যি সরস্বতী পুজোর কথা শুনে দাদিমার আবারও যেন শরীরটা ভালো হয়ে ওঠে। কিন্তু পুজোর দিন সেখানে মধুর এক্স নামিত চলে আসে, যা দেখেই এবার যেন শ্রী আরও বেশি ভেঙে পড়ে। কারণ সে এখানে এসেছিল মধুকে মানানোর জন্য, তাকে বিয়ের জন্য আবারও রাজি করানোর জন্য। কিন্তু যেন সমস্ত ব্যাপারটাই আরও বেশি ওলটপালট হয়ে যাচ্ছে। যাই হোক, দেখতে দেখতেই হৈহুল্লোড় করেই পুজো সম্পন্ন হয় এবং তারা এরপরে মাকে বিসর্জন দিতে নিয়ে যায়। আর ঠিক তখনই হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। সবাই সেখান থেকে ফিরে আসলে মধু যখন ফিরে যেতে নেয়, ঠিক তখনই শ্রী মধুকে ডেকে বলে, জানো, ছোটবেলা থেকেই অনেকেই আমাকে বোকা, গাধা বলে এসেছে, কিন্তু আমি তার সাথে আরও একটি জিনিস, আমি ভার্জিন। আসলে সে এই কথাটি মধুকে বলতে ভয় পেয়েছিল। যদি সে এটি জেনে মধু তাকে ছেড়ে চলে যায়, সে কোনোদিনই মেয়েদের কাছে যেতে পারেনি। কারণ সে এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে তাকে কেউ শেখায়নি মেয়েদেরও একটি স্বাধীনতা আছে, তারাও নিজেদের মতো করে বাঁচতে পারে। তাই সে মধুকে জাজ করে ফেলেছে, তাকে কন্ট্রোল করতে চেয়েছিল। কারণ তাদের বাড়ির বুনিয়াদটা তো একই, কিছুটা হলেও তার বড় ভাইয়ের মতোই চিন্তা করেছিল। কিন্তু সে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে। এবার থেকে সে কখনো তাকে জাজ করবে না, এমনকি কোনো মেয়েকেই সে জাজ করবে না। মধুর স্টুডেন্ট হয়ে তার কাছ থেকে সমস্ত কিছু শেখার চেষ্টা করবে সে। হ্যাঁ, হয়তো সে নামিতের মতো অত হ্যান্ডসাম এবং ইয়াং নয়, কিন্তু সে এবার ভালোবাসাটা সমান সমান দিতে চায়। মধু যেন এবার তাকে আরও একটা সুযোগ দেয়। এবার এই সমস্ত কিছু শুনে মধুর চোখেও জল চলে আসে। সে জিজ্ঞেস করে, তাহলে নামিতের কি হবে? মধু বলে, তার সাথে একবেলা লাঞ্চ করলেই কি আমি তার সাথে রিলেশনে চলে গেলাম? সে শুধু তার বন্ধু হিসেবেই আছে। এটি শুনেই তো শ্রী এবার বেশ খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। আর অবশেষে তাদের মাঝে সমস্ত মনোমালিন্য এখানে শেষ হয়ে যায়। তারা যেরকম ঠিক সেভাবেই একে অপরকে আপন করে নেয়। আর এই সুন্দর দৃশ্যের সাথেই আজকের গল্পটি এখানেই শেষ হয়। তো আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।